বাঁশবাগানের মধ্যে দিয়ে তিনটি বন্ধু হেঁটে যাচ্ছিল এক অজানা পথে। ভাই অর্ক, আমার কিন্তু এখনো মনে হচ্ছে আমাদের ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে না। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর। লোকে ওই গ্রামের নাম শুনলে ভয় সিঁটিয়ে যায় রে। আর তুই ওখানকার সব থেকে ভয়ঙ্কর জায়গাটাতেই নিয়ে গেছিস আমাদের। চল ভাই, ফিরে যাই, এখনো সময় আছে। অন্য কোনো জায়গায় ব্লক করি চ। আরে দূর, বাচ্চাদের মতো ভয় পাস না তো। ইন্টারনেটে ভুতুরে গ্রাম বলে বীরপুরের বেশ নাম আছে। এখানে যদি ভিডিও করি তাহলে মিলিয়ন্স ভিউজ হবে রে, বুঝলি? কিন্তু দাদা, আমি ইন্টারনেটে পড়েছি এই গ্রামের রক্তমুখী দিঘি নিয়ে খুব খারাপ খারাপ গল্প আছে। ওখানে নাকি নিশি ডাক দেয়, যার ফলে প্রচুর লোক নাকি ওই দিঘিতে ডুবে মারা গেছে। তাই তো এই গ্রামটা প্রায় এখন জনশূন্য হয়ে গেছে। গন্তব্যস্থলে পৌঁছে ওরা তিনজন দেখল ওদের সামনে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড পুরানো জমিদার বাড়ি, যার অবস্থা খুবই শোচনীয়। কিন্তু সে বাড়িটিকে দেখলে মনে হয় একসময় এই বাড়িটি অতি শৌখিন ও সুন্দর ছিল। আর ওই বাড়িটির পিছন দিক দিয়ে উঁকি মারছে সেই অভিশপ্ত দিঘিটি। উফ, কি দারুণ লোকেশন! সায়ন, চ, দিঘিটির সামনে চ, ড্রোনটা ওড়াই। দিঘিটির একটা ওপর থেকে শট নিতে হবে, বুঝলি? তারপর ওরা নদীর ওপর দিক থেকে ছবি তোলার জন্য তাদের ড্রোনখানি ওড়ায়। ও কিছুক্ষণ ওড়ানোর পর যখন ড্রোনটি দিঘির মাঝ বরাবর আসে, তখন তারা তাদের রিমোটের স্ক্রিনে দেখল একটা যেন অদ্ভুত লাল রঙের ছায়া দিঘির ওপরে ভেসে উঠেছে। আর তার পর মুহূর্তে হঠাৎ ড্রোনটি কাঁপতে শুরু করে ও নিয়ন্ত্রণ হারিয়ে দিঘির মাঝ বরাবর পড়ে যায়। সর্বনাশ! এ কি করলি রে সায়ন? ড্রোনটাকে জলে ফেলে দিলি। ওটার দাম লাখ টাকা ছিল রে। আরে আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো, হঠাৎ নিচে থেকে বন্ধ হয়ে জলে পড়ে গেল। তবে চিন্তা করিস না অর্ক, ড্রোনটা ওয়াটারপ্রুফ। কাল সকাল হলেই নদীতে নেমে ওটাকে উদ্ধার করব। অন্ধকার হয়ে আসছে, এখন নামাটা ঠিক হবে না। আজ রাতটা চ, ওই জমিদার বাড়িতে গিয়েই কাটাই। তবে অনেক খোঁজাখুঁজি করার পরও ওরা কোনো ঘরের দরজা খোলা পেল না। তাই ওরা জমিদার বাড়ির পিছন দিকের বারান্দাতেই রাত কাটাবে বলে ঠিক করলো। রাত যখন প্রায় মাঝামাঝি ও অর্করা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, তখনই সেই নিঝুম রাতে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। অর্ক, ওরে ওরে খোকা, একবার এদিকে আয় না বাবা, বড় বিপদ। এই আওয়াজটি শুনে অর্ক ধড়পড় করে ঘুম থেকে উঠে পড়ে। পাশে দেখে সায়ন আর নীল গভীর ঘুমে ঘুমাচ্ছে। তারপর সে নিজের ঘড়ির দিকে তাকায়। বাবা, 12টা বেজে গেছে। তাহলে এত রাতে ওটা কার আওয়াজ ছিল? শুনতে তো কিছুটা মায়ের মতনই লাগছিল। তবে সেটা কি করে সম্ভব? সে এখানে কিভাবে আসবে? এই বলে সে শব্দটি অনুসরণ করতে করতে দিঘির পাড়ের দিকে এগিয়ে গেল। আয় বাবা, আমার কাছে আয়, বড় ঠান্ডা এখানে। অর্ক দিঘির দিকে পা বাড়াতে যাবে, তখনই তার বুকে কেউ হাত রাখলো। অর্ক চমকে উঠে পিছন দিকে ঘুরল। পিছনে ফিরে দেখে একটা বুড়ো দাদু দাঁড়িয়ে আছে। খবরদার আর পা বাড়াস না,
একবার যদি চলে পা দিস তো আর কোনো দিন টাঙায় ফিরতে পারবি না। এক্ষুনি এদিকে চলে আয়। ওরে, ওদিকে যে ডাকছে ও তোর মা নয়, ওটাই হলো নিশি। নিশি? কিন্তু ওর আওয়াজটা তো পুরো মায়ের মতো ছিল। কিন্তু আপনি কে? এই দিঘি রক্ত চায়। 20 বছর আগে এক মর্মান্তিক ঘটনার পর থেকেই এই এই অভিশাপ শুরু হয়। অভিশাপ? হ্যাঁ, এটা 20 বছর আগের ঘটনা। তখন এই জমিদার বাড়ি লোক লোকারণ্যে ভর্তি ছিল। এই বাড়িতে জমিদার মশাই তার পরিবারের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল। তার প্রজারাও এই গায়ে খুবই খুশি ছিল তাকে নিয়ে। কিন্তু এক অভিশপ্ত দিনে এক কাপালিক ওই জমিদার বাড়িতে আসে। সে এসে জমিদার বাবুকে বলে, জয় কালী, শোন, আমাকে তোদের নদীর ধারে থাকার ব্যবস্থা করে দে। আমি এখানে তপস্যা করতে চাই। চিন্তা নেই, এতে তোদেরই ভালো হবে। টাকা পয়সা ও সমৃদ্ধি বাড়বে। আমাকে কি করতে হবে বাবা? আদেশ করুন। আমাকে তুই 5টা বলির ব্যবস্থা করে দে। বলি দেবার পর আমি এই নদীর ধারেই পুজোয় বসবো। আর খেয়াল রাখিস, আমার পুজোতে যেন কেউ ব্যাঘাত না ঘটাতে পারে। নিশ্চয়ই ঠাকুর মশাই, আপনি যা বলবেন। জমিদার কাপালিকের কথা মতো তার পরের দিনই সব জোগাড় যন্ত্র করে দেয় ও কাপালিক এক এক করে 5-5টি ছাগলের বলি দেয়। ও তার বলা মতনই গাছের তলায় পুজোয় বসে। তবে সেই 5টি পাঠা বলি দিয়েও তার মন ভরেনি। তার আসল উদ্দেশ্য ছিল জমিদার বাবুর বাচ্চা মেয়েটি। তাই ওই কাপালিকটি সেই রাতে সবার ঘুমানোর সুযোগ নিয়ে জমিদার বাবুর ঘুমন্ত মেয়েটিকে বলি দেবে বলে নদীর ধারে তুলে নিয়ে আসে। আমি কোথায়? বাবা, বাবা, কোথায় তুমি? বাবা! তবে টানাটানিতে মেয়েটির ঘুম ভেঙে যাওয়ার ফলে মেয়েটি চিৎকার করতে আরম্ভ করে ও সেই চিৎকার শুনে জমিদার বাবু ঘর থেকে বেরিয়ে আসে। ও বেরিয়ে এসে দেখে সেই কাপালিকটি তার মেয়েকে বলি দেবে বলে খাড়া উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সেই মর্মান্তিক দৃশ্য দেখে রাগে ক্রোধে জমিদার মশাই প্রহরীদের ডাক দেয় ও ডেকে বলে, প্রহরী, আমার মেয়েটিকে বাঁচাও। ওই দুষ্ট কপালিকটিকে মেরে ওর দেহ ওই দিঘিতেই ভাসিয়ে দাও। তারপর জমিদারের প্রহরীরা তাদের শাবল নিয়ে কাপালিকটি বুকে বিধিয়ে দেয় ও তাকে দিঘির জলে ফেলে দেয়। তারপর থেকেই জমিদার বাড়িতে যেন অন্ধকার মেঘ নেমে এলো। হঠাৎই এক এক করে সবাই রাতের বেলায় ওই দিঘির জলে গিয়ে ডুবে মারা যেতে শুরু করলো। ও এইভাবেই ধীরে ধীরে জমিদার বাড়ি শূন্য হয়ে এলো। কিন্তু সেই অতৃপ্ত আত্মার তাতেও শান্তি হলো না। সে রোজ রাতে এক এক করে গ্রামবাসীদের
পরিচিত মানুষের গলা নকল করে ডাকতে শুরু করলো। ও যারা ওর ডাক শুনে আসতো তাদের সেই আত্মাটি ওই দিঘিতে জলে ডুবিয়ে মারত। আর তাই তো গ্রামবাসীরা এই গাঁ ছেলে পালাতে বাধ্য হলো। এই ঘটনা শোনার পর অর্কের আতঙ্কের আর সীমা রইল না। সে ওর বন্ধুদের দেখার জন্য ওই দাদুর সাথে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু বারান্দার সামনে দাঁড়িয়ে তারা দেখে সেখানে সায়ন আর নীল দুজনের মধ্যে কেউই নেই। অর্ক আর উপায় না দেখে চিৎকার করে তাদের ডাকতে আরম্ভ করলো। সায়ন, নীল, তোরা কোথায়? কোথায় গেলি তোরা? হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। অর্ক দেখল ঘরে ঢোকার সামনের দরজাটা খোলা। সে দৌড়ে ওই দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। ও গিয়ে দেখল ঘরের কোনায় কুটি মেরে বসে আছে সায়ন। ও তার চোখের মনি দুটো সাদা। সে বলে উঠল, অর্ক, তুই কেন গেলি না? দিঘি তোকে ডাকছিল যখন। এখন দিঘি আমাদের কাউকে ছাড়বে না, আমাদের তিনজনকে নিয়ে যাবে। তখনই হঠাৎ অর্ক ওর মাথার উপরের দিক থেকে একটা গোঙারি শব্দ শুনতে পেল। ও কেউ পরে তাকিয়ে যা দেখলো তা দেখে তার বিভীষিকায় হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখলো তার ভাই নীল আকাশে ঝুলছে। তার গলা যেন কোনো অদৃশ্য হাত ধরে রেখেছে, আর ওর মুখ দিয়েই একটা গোঙানির শব্দ বেরোচ্ছে। ওই দৃশ্য দেখে অর্ক আর সহ্য করতে পারল না। ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরতে অর্ক দেখল সে জলের ওপর দিয়ে হেঁটে চলেছে জলের ভেতরকার ওই লাল আলোটির দিকে। ওর পাশে সে দেখল সায়ন ও নীল জলে ভেসে আছে, আর ওদের দুজনকে টেনে নিয়ে যাচ্ছে একটি ছায়া মাখা হাত ওই লাল আলোটির দিকে। উনি অর্ক পিছন দিয়ে একটা আওয়াজ শুনতে পেল। আগুন! সে আগুন সহ্য করতে পারে না। আগুন! সে ওই দাদুর কথাটি শুনে তার পকেট থেকে লাইটারটি বের করলো। ও তার ব্যাগের ভেতর একটি মদের বোতল ছিল। সে সেটাকে আগুন জ্বালিয়ে দিল ও সে সেটি ছুঁড়ে মারলো ওই আলোটির দিক লক্ষ্য করে। ও তার পরক্ষণেই সেই লাল আলোর ভেতর থেকে এক মর্মান্তিক চিৎকার ভেসে এলো। ও তারপর ওই ছায়া ভরা হাত দুটি নীল ও সায়নকে ছেড়ে দিল। ও এই হাত দুটি জলের ভেতরে তলিয়ে গেল ও জলের ওপরটায় খালি দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো। অর্ক ওই দৃশ্য দেখে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে আবার অজ্ঞান হয়ে পড়ল। চোখ খোলার পর অর্ক দেখল সকাল হয়ে গেছে ও ওর পাশে নীল ও সায়ন বসে আছে। ওকে উঠতে দেখে ওরা আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, ওরে ভাই অর্ক, তুই ঠিক আছিস তো? আরে ভাই বলতো কাল রাতে কি হয়েছিল? আমাদের দুজনের ঠিক করে মনে পড়ছে না কাল রাতে কি হয়েছিল। তবে এইটুকু মনে নিশ্চয়ই আছে যে খুবই ভয়ঙ্কর কিছু হয়েছিল।
রাতে সেই যে ঘুমোতে গেলাম, তারপর থেকে কিছুই ঠিক করে মনে করতে পারছি না রে ভাই। কি হয়েছিল বল না রে। আর বলিস না ভাই কি হয়েছে। চ ভাই বাড়ি চ, আর ভাল লাগছে না। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি তোদের সব ঘটনা খুলে বলবো। চ ভাই। তবে এসব ভুতুরে জায়গায় আর আমি ব্লগিং করতে কোনোদিন আসবো না ভাই। এই আমার শেষ শিক্ষা হয়ে গেল।